হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? স্কুলে সেই দিনগুলোর কথা মনে আছে যখন ক্লাসের পেছনের বেঞ্চে বসা ছেলেগুলো টিচারকে দেখলেই বিরক্ত করত। কিন্তু ভাবুন তো, যদি একদিন এমন একজন নতুন টিচার আসে যিনি আসলে 8-10 জনের মতো সাধারণ শিক্ষক না। তিনি ছাত্রদের ছুঁড়ে মারা কাগজের গোলা শুধু ধরেই ফেলেন না, উল্টো চোখের পলকে সেটা ফেরত পাঠিয়ে দেন, যার খালি হাতের মারের কাছেই স্কুলের সব থেকে বড় গুন্ডারাও ভয় কাঁপে। আজকের গল্পটা এমনই এক সিক্রেট এজেন্টের, যে তার স্ত্রীর উপর হওয়া আক্রমণের প্রতিশোধ নিতে একজন সাধারণ টিচার সেজে ঢুকে পড়ে শহরের সব থেকে ভয়ঙ্কর স্কুলে। কিন্তু সে কি পারবে একা হাতে পুরো স্কুলকে অপরাধ মুক্ত করতে? সেটা জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে। আমাদের আজকের মুভির নাম দ্য সাবস্টিটিউট, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পটা শুরু হয় স্মিথ নামের একজন টিচারকে দিয়ে, যিনি তার ক্লাসে পড়াচ্ছিলেন। আর যেই না উনি ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরলেন, অমনি টাই নামের একটা ছেলে কাগজ পাকিয়ে দলা করে ওনার দিকে ছুঁড়ে মারলো। কিন্তু স্মিথ তো আর সাধারণ টিচার না, উনি আসলে একজন সিক্রেট এজেন্ট। তাই উনি আগে এই ব্যাপারটা খেয়াল করে ফেলেছিলেন, তাই সঙ্গে সঙ্গে কাগজটা ধরে ফেলেন, আর সেটা আবারও টাইয়ের মুখেই ছুঁড়ে মারেন। এটা দেখে ক্লাসের সব বাচ্চারা তো অবাক, কিন্তু এই ঘটনায় টাইয়ের ভীষণ রাগ হয়, আর তাই সে স্মিথের সাথে মারামারি করতে এগিয়ে আসে। কিন্তু স্মিথ খুব সহজেই তাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু ঝামেলা এখানেই শেষ হয় না। এবার রিক্স নামের আরেকটা ছেলে উঠে দাঁড়ালো, আর ওর হাতে কি ছিল জানো? একটা অস্ত্র। আর স্মিথ যখন ওকে অস্ত্রটা দিয়ে দিতে বলে, তখন রিক্স সেটা দিতে রাজি হয় না। ব্যাস আর কি, স্মিথ তার হাতের আঙ্গুল মুড়ে অস্ত্রটা কেড়ে নেয়। ক্লাসের সব বাচ্চারা এবার বুঝে গিয়েছিল যে এই নতুন টিচারের সাথে ঝামেলা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এরপর পুরো ক্লাস একদম শান্ত, যেন সবার মুখে কুলু পেটেছে। আর স্মিথও পুরো ক্লাসের কন্ট্রোল নিয়ে আবারও পড়াতে শুরু করে দেয়। আসলে কিছুদিন আগ পর্যন্ত এই মানুষটাই ছিল আর্মির একজন স্পেশাল ফোর্সের কর্মী, আর তার আসল নাম হলো জনাথন শেল। শেল আর তার সাথীদেরকে একটা গোপন মিশনে পাঠানো হয়েছিল, আর তারা খুব ভালোভাবেই সেই মিশনটা পালনও করেছিল। কিন্তু কোনোভাবে নিউজ রিপোর্টাররা এই মিশনের ব্যাপারে জেনে যায়। এরপর সরকার নিজেদের সম্মান বাঁচাতে একটা আস্ত মিথ্যা কথা বলে দেয়। সরকার বলে যে এই সেনারা নাকি নিজেদের ইচ্ছা মতো কাজ করেছে, আমরা কাউকে পাঠাইনি। ভাবা যায়, এরপর তাদের সবাইকে মুখ বন্ধ রাখার জন্য টাকা দেওয়া হয়, কিন্তু শর্ত ছিল যে তারা সেনাবাহিনীতে কাজ করতে পারবে না, কারণ তাহলে তো আবারও প্রশ্ন উঠবে। যাই হোক, এরপর আমরা শেলের নিজের শহরে ওর স্ত্রী জেনকে দেখতে পাই, যে একটা হাই স্কুলের টিচার, আর সে নিজের কাজটা খুব মন দিয়েই করত। জেন তার ক্লাসে শান্তিতেই নিজের বাচ্চাদেরকে পড়াচ্ছিল, আর সব বাচ্চারাও মন দিয়েই পড়ছিল। কিন্তু হঠাৎ করেই স্কুলের ক্যাম্পাসে গোলযোগ শুরু হয়ে যায়। বাইরের কিছু ছাত্র একে অপরের সাথে মারামারি করছিল। দেখে মনে হচ্ছিল যেন সব ছাত্ররা মিলে প্ল্যান করে একটা ছেলেকে পেটাচ্ছে। আর এটা দেখে জেন আর শ্যারমন নামের আরেকজন টিচার তাদেরকে থামানোর চেষ্টা করতে লাগলো। শ্যারমান কোনোভাবে লড়াইটা থামিয়ে ছেলেটাকে বাঁচিয়ে নেয়। এরপরে জেন সেই ছেলেটার সাথে কথা বলে, যে এই পুরো গুন্ডামিটা করছিল। ছেলেটার নাম লুকাস, আর লুকাস কোনো সাধারণ ছেলে ছিল না, সে ছিল একটা গ্যাংয়ের লিডার, আর ওই গ্যাংয়ের নাম ছিল কিংস অফ ডিস্ট্রাকশন। জেন খুব ভালোবাসার সাথেই তাকে বোঝানোর চেষ্টা করলো যে এইসব করা ঠিক না, কিন্তু লুকাসের এইসব কথায় কোনো প্রভাবই পড়লো না। সে উল্টা জেনকেই ধমক দিয়ে বলল, আমার ঝামেলায় নাক গলাবি না, নইলে কিন্তু খুব পস্তাবি। এটা বলেই সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তো জেন আর মিস্টার শেরম্যান সোজা প্রিন্সিপালের অফিসে চলে আসে, আর প্রিন্সিপালকে সবকিছু খুলে বলে। তারা বলল যে লুকাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, সে কিভাবে সবার সামনে একজন টিচারকে ধমকাতে পারে। কিন্তু প্রিন্সিপাল তখন বলে, তোমাদের কাছে প্রমাণ কোথায়? প্রিন্সিপালের এমন কথা শুনে জেন তখন রেগে গিয়ে ওখান থেকে বেরিয়ে আসে, আর সে বলে, এবার আমি প্রমাণ নিয়েই আসবো, তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। জেন যখন তার গাড়ির কাছে গেল, তখন দেখলো লুকাসের গ্যাং আর তার সাথে বাকি ছেলেরা তার গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে। ছেলেরা গাড়ির চাবির ফুটোতে চুইনগামের মতো কিছু একটা দিয়ে সেটা বন্ধ করে রেখেছিল। জেন অনেক চেষ্টা করছিল গাড়িটা খোলার জন্য, আর তখন আশেপাশের ছেলেগুলো ওকে নিয়ে মজা করছিল। অনেকবার চেষ্টা করার পর অবশেষে সে গাড়ির দরজাটা খুলতে পারে, আর সেখান থেকে চলে আসে। জেন যখন বাড়িতে পৌঁছায়, তখন তার স্বামী শেল ওর জন্য অপেক্ষা করছিল। নিজের স্বামীকে দেখে ও যেন হাঁপ ছেড়ে বাঁচে। এতদিন পর স্বামীকে দেখে জেন খুবই খুশি হয়েছিল, আর শেল তখন জেনকে জানালো যে তাকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর তারা দুজন মিলে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করে। শেল বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। পরের দিন সকালে জেন জগিং করার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু সে জানতো না যে লুকাসের গ্যাংয়ের একজন সদস্য তার জন্য অপেক্ষা করছে। যেই না জেন তার কাছে পৌঁছায়, সে সাথে সাথে জেনের উপর লাঠি দিয়ে হামলা করে। ভাগ্য ভালো যে শেল আশেপাশেই ছিল, সে আওয়াজ শুনেই জেনকে বাঁচাতে ছুটে আসে। এরপর সে জেনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে জেন শেলকে সবকিছু জানায় যে এই হামলাটা নিশ্চয়ই স্কুলের ছাত্ররাই করিয়েছে। শেল বুঝতে পারে যে তার স্ত্রী খুব ভয় পেয়ে গেছে, তাই সে জেনকে কথা দেয় যে আমি তোমার কিছুই হতে দেব না, আর যারা তোমার সাথে এটা করেছে তাদেরকে শাস্তি আমি দেবই। আর তখনই শেল ঠিক করে যে সে একজন আন্ডার কভার টিচার হয়ে ওই স্কুলে যাবে, আর এই সমস্যাটা গোড়া থেকে উপড়ে ফেলবে। শেল তার নতুন মিশনের জন্য রেডি হতে শুরু করে। সে নিজের একটা নতুন নাম রাখলো, জেন স্মিথ, আর স্কুলের চাকরির জন্য আবেদন করলো। সেখানে তার সাথে প্রিন্সিপালের দেখা হয়। প্রিন্সিপাল খুব ভালোবাসার সাথে
শেলকে জানায় যে তারা কিছুদিনের জন্য তাকে রাখতে পারবে, যার উত্তরে শেল বলে কোনো ব্যাপার না, আমি আমার কাজ খুব ভালোভাবেই করব। এই চাকরির পাশাপাশি শেলের আসল মিশন কিন্তু মাথায় ছিল, তাকে সেই লোকদেরকে খুঁজে বের করতে হবে যারা জেনের উপর হামলা করিয়েছিল। স্কুলের প্রথম দিন শেল যখন ক্লাসরুমে যায়, সে ক্লাসে ঢুকেই অবাক হয়ে যায়, কারণ এমন ছাত্রছাত্রী সে জীবনেও দেখেনি। এরা ছিল ভীষণ অভদ্র, জঙ্গলে পশুর চেয়েও কোনো অংশে কম না। আর এই ঘরটা কোনো দিক থেকেই ক্লাসরুম বলে মনে হচ্ছিল না। শেল ছাত্রদের সামনে গিয়ে অ্যাটেন্ডেন্স নিতে শুরু করে, আর তখনই আসল সমস্যা বুঝতে পারে, আসলে এই ক্লাসের কোনো বাচ্চারাই পড়াশোনা করতে চায় না, আর ভদ্রভাবে থাকা তো এদেরকে কেউ শেখায়নি। কিছুক্ষণ পর আমাদের জেন স্মিথ স্টাফ রুমে মিস্টার শেরম্যানের সাথে আবার দেখা করে, আর শেরম্যান তাকে স্কুলের লাইব্রেরিয়ান ডিলানের সাথে পরিচয় করিয়ে দেয়। কথা বলার সময় শেরম্যান জানায় যে লুকাস নামের একটা ছেলে আছে, যার গ্যাংটা খুবই বিপজ্জনক, আর ওরা সবাইকে ভয় দেখিয়ে পুরো স্কুলটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। লাইব্রেরিয়ান ডিলানের ধারণা ছিল যে প্রিন্সিপালও হয়তো ওদের সাথেই জড়িত, কিন্তু শেরম্যান মাঝে ফোন কেটে বলে, না না, প্রিন্সিপাল স্যার তো আগে পুলিশে ছিলেন, উনি কেন এমন কাজ করবেন, উনি এমন কাজ করতেই পারেন না। ডিলানের কথা শুনে স্মিথের মনে প্রিন্সিপালকে নিয়ে একটু একটু সন্দেহ শুরু হতে থাকে। পরে প্রিন্সিপালের সাথে কথা বলার সময় স্মিথ কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যেমন প্রিন্সিপালের হাতে একটা সোনার রোলেক্স ঘড়ি ছিল, যেটা ভীষণ দামি। একটা প্রিন্সিপালের বেতনে এত দামি ঘড়ি কেনা কোনোভাবেই সম্ভব না। তাই সে ইচ্ছে করেই কিছু উস্কানিমূলক প্রশ্ন করতে লাগলো, যাতে প্রিন্সিপাল কিছু একটা রিয়াক্ট করে। কিন্তু প্রিন্সিপাল তখন বলে, নিজের ক্লাসের দিকে মন দাও, আমার ঘড়ির দিকে না। যাই হোক, সন্ধ্যায় স্মিথ তার পুরনো মিলিটারি টিমের সাথে দেখা করে। এরা তারাই ছিল যাদেরকে স্মিথের সাথেই সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা সবাই স্মিথের কথাতেই এখানে এসেছে, আর স্মিথ তখন তাদেরকে স্কুলের ব্যাপারে সবকিছু বলে, আর ওই স্কুলের উপর নজর রাখতে বলে। কিন্তু তার একজন সাথী হোলান তখন বলে, আমি এইসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না, কিন্তু বাকিরা রাজি হয়ে যায়। পরের দিন যখন স্মিথ ক্লাসে পড়াচ্ছিল, তখন সেই কাগজের বল ছোড়ার ঘটনাটা ঘটে, যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। ক্লাসে স্মিথের হাতেই বেজ্জত হওয়ার পর রিক্স সোজা প্রিন্সিপালের কাছে চলে যায়, আর তাকে সবকিছু জানায়। এরপর প্রিন্সিপাল সাথে সাথে সিকিউরিটি গার্ড মার্ভিনকে স্মিথের ক্লাসে যেতে বলে, কিন্তু মার্ভিন যখন সেখানে পৌঁছায়, সে তো পুরাই অবাক। ক্লাসের সব বাচ্চারা একদম শান্ত হয়ে পড়ছে, আর মার্ভিন যখন এই কথাটাই প্রিন্সিপালকে জানায়, তখন সেও অবাক হয়ে যায়। এরপর প্রিন্সিপাল ভাবে যে ক্লাস শেষ করার অপেক্ষা করবে। এদিকে স্মিথ ক্লাসের বাচ্চাদের সাথে কথা বলছিল, আর বাচ্চারা তাকে বলতে শুরু করলো যে তাদের সাথে কি কি হয়েছে। এমন সময় লুকাস তার নতুন টিচারকে একটা প্রশ্ন করলো, আপনার উপর কি কখনো ছুরি দিয়ে হামলা হয়েছে? আর তখনই কিছু ছাত্ররা মিস্টার স্মিথকে তাদের শরীরে লাগা ছুরির দাগ দেখাতে শুরু করলো। আসলে তারা সবাই মিলে তাদের টিচারকে ভয় দেখাতে চাচ্ছিল, কিন্তু তারা তো জানে না এবার তারা কার সাথে পাঙ্গা নিয়েছে। যাই হোক, কিছুদিন পর স্মিথ বসে বসে স্কুলেরই কিছু সিসিটিভি ফুটেজ দেখছিল। তখনই সে সিসিটিভিতে দেখে যে প্রিন্সিপাল তার ঘরের দিকে আসছে। স্মিথ তখন তাড়াতাড়ি ল্যাপটপটা বন্ধ করে দেয়, আর একদম স্বাভাবিক ব্যবহার করতে লাগে, যেন সে কিছুই করছিল না। প্রিন্সিপাল ঘরে ঢুকে স্মিথকে বলে, কিছু ছাত্র তোমাকে স্কুল থেকে বের করে দেওয়ার প্ল্যান করছে, তুমি যা করেছো তার জন্য ওদের কাছে ক্ষমা চেয়ে নাও। কিন্তু স্মিথ সাফ সাফ জানিয়ে দেয় যে সে বাচ্চাদের কাছে ক্ষমা চাইবে না। এতে তখন প্রিন্সিপাল বলে, আমি এমন ব্যবহার সহ্য করব না, তুমি এক কাজ করো, স্কুল থেকে বেরিয়ে যাও। কিন্তু স্মিথ তখন বলে, স্যার, আমাদের যে চুক্তিটা হয়েছে তাতে লেখা আছে আমাকে অন্তত 2 সপ্তাহ আগে আপনাকে নোটিশ দিতে হবে। আর স্মিথের কথায় এমন আত্মবিশ্বাস দেখে এবার প্রিন্সিপালেরও কিছুটা সন্দেহ হয়। তাই সে অফিসে ফিরে এসে তার টিমকে বলে স্মিথের ব্যাপারে আরো খোঁজ খবর নিতে। আর সবকিছু ঘাটাঘাটি করার পর জানা যায় স্মিথ যা কিছুই জমা দিয়েছিল তার সবকিছুই জাল, আর তার সব রেকর্ডও মিথ্যে। পরের দিন যখন স্মিথ ক্লাসে পড়াচ্ছিল, তখন লুকাস আর তার বন্ধুরা ক্লাসে দেরি করে আসে। ওরা ইচ্ছে করে স্মিথকে বিরক্ত করতে চাচ্ছিল। স্মিথ তখন তাদেরকে আটকায়। তখন লুকাস খুব ভালো ভাব দেখিয়ে সরি বলে, কিন্তু স্মিথ তো লুকাসকে চেনে, আর তাই সে কঠোরভাবে তাকে বলে ব্ল্যাকবোর্ডে 10 বার সরি লেখো। কিন্তু লুকাস তখনও নিজের সিট থেকে উঠতে চাচ্ছিল না। আর তখন স্মিথ আরো কঠিন ভাবে বলে, এবার তোকে 100 বার সরি লিখতে হবে। লুকাস এবার বুঝে গিয়েছিল যে তাকে লিখতেই হবে, কারণ স্মিথ খুব জেদি। এরপর ক্লাসের পরিবেশটা একটু ঠিক করার জন্য স্মিথ সব বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে লাগে, তোমাদের ভবিষ্যতের প্ল্যান কি, জীবনে তোমরা কি হতে চাও? স্মিথের এমন কথায় বাচ্চাদের এবার সবার মনে হতে লাগে যে সে আসলে একজন ভালো মনের মানুষ, যে কিনা তাদের সবাইকে আরো ভালো মানুষ বানাতে চায়। আর এভাবেই এক এক করে সবাই বলতে লাগে, আর এইসব কথার মধ্যেই সবাই ইমোশনাল হয়ে যায়, যেন কেউ তাদের চোখ খুলে দিয়েছে। ক্লাস শেষ হওয়ার পর হঠাৎ করেই প্রিন্সিপাল আবারও স্মিথের ক্লাসে আসে, আর তাকে বলে, বাহ, খুব সুন্দরভাবে তো ক্লাস সামলান আপনি। আচ্ছা স্যার, একবার আমার অফিসে আসবেন, কিছু কথা ছিল। অন্যদিকে প্রিন্সিপাল অন্য একটা প্ল্যান বানিয়ে রেখেছিল। আসলে সে লুকাসের সাথে মিলে স্মিথকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ওরা জানতো না যে স্মিথ ওদের থেকে 2 কদম এগিয়ে আছে, কারণ সে আগেই সিসিটিভিতে ওদের মিটিংটা দেখে ফেলেছিল। আর তাই স্মিথ পুরো রেডি হয়ে ওদের সাথে দেখা করতে আসে। স্মিথ একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে লাইব্রেরির ভেতরে আসে, আর চুপচাপ ওদের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে লুকাস আর প্রিন্সিপালের ভাড়া করা গুন্ডারাও সেখানে চলে আসে। ভেতরে ঢোকার সাথে সাথেই স্মিথ কোনো ভয় না পেয়ে তাদের উপর হামলা করে বসে। সে তার ফাইটিং স্কিল ব্যবহার করে সব গুন্ডাদেরকে ফেলে দেয়। এরপর এক এক করে ওদেরকে জানালা দিয়ে ছুঁড়ে বাইরে বের করে দিচ্ছিল, কিন্তু একজন গ্যাং মেম্বারের হাতে স্মিথের বন্দুকটা পড়ে যায়, আর সে সাথে সাথে স্মিথের উপর গুলি চালিয়ে বসে। এরপর লুকাস তাকে বলে লাইব্রেরিয়ানকেও মেরে এখান থেকে পালিয়ে যেতে। যেই না সে লাইব্রেরিয়ানের উপর নিশানা করে, তখন স্মিথ তাদেরকে বুঝিয়ে দেয় যে সে আসলে এখনো বেঁচে আছে, আর তাকেও জানালা দিয়ে বাইরে তার বন্ধুদের মাঝখানেই ফেলে দেয়। এরপর স্মিথ যখন বিল্ডিং থেকে নিচে নামছিল, তখন প্রিন্সিপাল তাকে দেখে একেবারেই চমকে ওঠে, কিন্তু কিছুক্ষণের মধ্যে
মধ্যেই সে কিছুই না জানার ভান করে, যেন সে কিছুই জানে না। কিন্তু স্মিথ এমন ভাব দেখায় যে কিছুই হয়নি। এটা শুনে প্রিন্সিপালও অবাক হয়ে যায় যে এ কেমন লোক, উপরে গুলি চলেছে আর ও বলছে কিছুই হয়নি। অন্যদিকে মিস্টার শেরম্যান জেনের সাথে দেখা করতে ওর বাড়িতে আসে, আর সেখানেই কথা বলতে বলতে জেন আর তার স্বামীর একটা ছবি দেখতে পায়। ছবিটা দেখেই শেরম্যান বলে, আরে এই লোকটা তো আমাদের স্কুলে নতুন টিচার হয়ে এসেছে। ওদিকে স্মিথের টিমের পুরো সদস্যরা গ্যাংটার উপর নজর রাখছিল। তাদের মধ্যেই একজন লুকাসের পিছু করতে করতে স্মিথকে তার লোকেশন জানাতে থাকে। সন্ধ্যায় যখন স্মিথ বাড়ি ফেরে তখন সে হঠাৎ ভয় পেয়ে যায়, কারণ জেন তার সত্যিটা জেনে গিয়েছিল। আসলে স্মিথ এতদিন জেনকে না বলেই তারই স্কুলে চাকরি নিয়েছিল। জেন তখন বলে, শেরম্যান আমাকে সবকিছু বলে দিয়েছে। আর যখন জেন সবকিছু জেনেই গেছে তখন স্মিথ তাকে জানায় যে তোমার স্কুলে পুরোটাই গন্ডগোল, তোমার প্রিন্সিপাল পর্যন্ত ওই গ্যাংয়ের সাথে জড়িত। আর এবার স্মিথ বাচ্চাদেরকে বাঁচানোর জন্য যা কিছু করতে হবে সেটাই করবে বলে জানিয়ে দেয়। অন্যদিকে স্মিথের টিম খুব ভালোভাবে নিজেদের কাজ করছিল। তার সাথী জয়ী স্মিথকে বন্দরের কাছে ডাকে, কারণ তার সন্দেহ হচ্ছিল যে ওখানে বড় একটা ড্রাগ ডিল হতে পারে, যার মধ্যে লুকাসের গ্যাংয়ের কিছু লোকরাও জড়িত থাকবে। তারা রাত হওয়ার জন্য অপেক্ষা করে আর তারপর সুযোগ বুঝে গ্যাংয়ের লোকদেরকে হাতে নাতে ধরে ফেলে। স্মিথ তার বন্দুক দেখিয়ে তাদেরকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে আর তারপর তাদের কাছে থাকা বন্দুকগুলো কেড়ে নেয়। যখন স্মিথ তাদেরকে সামলাচ্ছিল তখন জয়ী বাকিদের উপর হামলা করে, কিন্তু ঠিক তখনই স্মিথের একজন পুরনো সাথী সেই হোলান সেখানে চলে আসে। দেখে মনে হচ্ছিল সে ওই গ্যাংয়ের সাথে জড়িত। সে বন্দুকের ডগায় রেখে স্মিথকে বলে ওই গুন্ডার সাথে খালি হাতে ফাইট কর। ওই গুন্ডাটা স্মিথের থেকে বেশ স্বাস্থ্যবান ছিল, কিন্তু তারপরেও দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথম দিকে গুন্ডাটা স্মিথের উপর বেশ ভারী পড়ছিল, কিন্তু শেষে স্মিথ তার ঘাড়ে একটা আঘাত করে আর একটা কঠিন লাথি দিয়ে তাকে নিচে ফেলে দেয়। স্মিথের এই সাহস দেখে হোলান হাসতে লাগে আর বলে, এই বয়সেও তোর মধ্যে এখনো দম আছে। এমন সময় পেছন থেকে সেই গুন্ডাটা স্মিথের উপর হামলা করার জন্য দৌড়ে আসে আর হোলান তখনই গুলি করে নিজের বন্ধুকে বাঁচিয়ে নেয়। আসলে সেনাবাহিনীতে থাকাকালীন তাদের লাস্ট মিশনে যাওয়ার জন্য হোলান কিছুতেই রাজি ছিল না, কিন্তু স্মিথ তাদের কমান্ডার থাকায় তার কথার কারণেই তাদেরকে যেতে হয়। আর তাতেই তাদের চাকরি চলে যাওয়ায় হোলান তার বন্ধু স্মিথের উপরে বেশ অভিমান করেছিল আর সেটারই বদলা নিল কেবল। এরপর তারা সব ড্রাগস নদীতে ফেলে দেয় আর টাকাটা নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে প্রিন্সিপাল নিজের বাড়ি থেকেই খবর পায় যে নদীতে প্রচুর পরিমাণে ড্রাগস ধরা পড়েছে। সে এই ব্যাপারেই ভাবছিল, এমন সময় তার কাছে ড্রাগ লর্ড ক্রোনোর ফোন আসে। সে প্রিন্সিপালকে ধমক দিয়ে বলে, আমার পাঠানো ড্রাগসের টাকাগুলো বুঝিয়ে দিও। প্রিন্সিপাল ভয় পেয়ে স্কুলে পৌঁছায় আর লুকাসের সাথে ঝগড়া করতে লাগলো যে এই সব কিছু কিভাবে হলো, যার উত্তরে লুকাস জানায় যে এই সব কিছুর পেছনে স্মিথের হাত আছে। কিন্তু স্মিথ যেন এবার এই ব্যাপারটা লুকানোর কোনো মুডেই ছিল না। সে তো পুরো স্কুলে ঘোষণা করে দিল যে ড্রাগস ডিলের টাকা দিয়ে সেই স্কুলটাকে আরো ভালো করে তুলবে। এমনকি সে ওই টাকা দিয়ে বাচ্চাদেরকে পিৎজার পার্টিও দেয়। এমন সময় প্রিন্সিপাল সেখানে চলে আসে আর সবার সামনেই স্মিথকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু স্মিথ ততদিনে বাকি সবার মনে জায়গা করে নিয়েছিল। সব বাচ্চারা খুশি ছিল আর শেরম্যানও তাকে সাপোর্ট করে। স্মিথ তখন তাকে বলে, তুমি একজন ভালো মানুষ, তুমি এই ঝামেলার মধ্যে পড়ো না, কারণ স্কুলের প্রিন্সিপালও শত্রুদের সাথেই মিলেমিশে আছে, এরা খুব খারাপ লোক। কিন্তু শেরম্যানের তখনও মনে হচ্ছিল যে প্রিন্সিপাল একজন ভালো মানুষ। সেই রাতে স্মিথকে আবারও টার্গেট করা হয়। গ্যাংয়ের দুজন লোক গাড়িতে করে স্মিথের পিছু নেয় আর সুযোগ পেতেই তারা স্মিথের উপর গুলি চালিয়ে দেয়। এরপর স্মিথের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাড়িতে ঢুকে পড়ে। খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, যার পর সবাই মনে মনে ভেবেছিল স্মিথ হয়তো মারা গেছে। ঠিক সেই সময় শেরম্যান দেখলো যে গ্যাংয়ের কিছু লোক স্কুলের বেসমেন্টে ড্রাগস প্যাক করছে। শেরম্যান তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু তারপরে সে ভাবে এটাই প্রমাণ জোগাড় করার সঠিক সময়। কিন্তু প্রিন্সিপাল তার ছায়া দেখে ফেলে আর তার পিছু করতে শুরু করে। শেরম্যানের সাথে তখন স্কুলে তার একজন ছাত্রী লাইলাও ছিল। সে লাইলাকে বলে, তুমি লুকিয়ে পড়ো, আমি এই গুন্ডাগুলোর মন অন্যদিকে ঘোরাচ্ছি, আর যাই হয়ে যাক না কেন তুমি এখান থেকে বেরোবে না, কালকে স্মিথকে সবকিছু জানাবে। এরপর শেরম্যান গুন্ডাদের হাত থেকে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু শেষে প্রিন্সিপাল আর তার গুন্ডারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আর প্রিন্সিপাল তাকে নিজের হাতেই গুলি করে। শেরম্যানের ছাত্রী লাইলা লুকিয়ে থেকেই সবকিছু দেখছিল আর সুযোগ পেতেই সেখান থেকে বেরিয়ে সে সোজা গিয়ে তার এক বন্ধুকে সবকিছু জানিয়ে দেয়। পরের দিন পুরো স্কুলে একটা খবর ছড়িয়ে পড়ে যে স্মিথ একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সব বাচ্চারা তার এই মৃত্যুর খবর শুনে অনেক কষ্ট পেয়েছিল। কিন্তু ঠিক তখনই স্মিথ স্কুলে এন্ট্রি মারে আর সবাই তাকে বেঁচে থাকতে দেখে একেবারেই অবাক হয়ে যায়। স্মিথ বলে, কি ব্যাপার, মুখ শুকিয়ে গেছে কেন, কেউ মরে টরে গেছে নাকি? এদিকে গ্যাং মেম্বারদের অবস্থা তো খারাপ। কিছুক্ষণ পর স্মিথ গিয়ে উলফসন নামের একজন টিচারের সাথে দেখা করে। স্মিথের কাছে পাকা প্রমাণ ছিল যে উলফসনও এই ড্রাগ ডিলিং এর সাথে জড়িত ছিল। স্মিথ উলফসনকে বলে, এই বাচ্চাদের জীবন নিয়ে খেলা বন্ধ করো, আমার সাথে এসো, দুজন মিলেই সবকিছু শেষ করে দেই। কিন্তু উলফসন তার কোনো কথাই মানে না। এরপর স্মিথ সুযোগ বুঝে তাকে একা পেয়ে যায় আর তার ভেতরের খবর বের করার জন্য তাকে টর্চার করতে শুরু করে। অন্যদিকে গ্যাংয়ের লোকেরা সুযোগ পেয়ে জেনের বাড়িতে হামলা করার প্ল্যান বানায়। তারা জানালা ভেঙে ঘরে ঢোকে আর জেনকে বন্দুকের ডগায় বন্দি করে নেয়। ঠিক সেই সময় লায়লা নামের মেয়েটা তার এক বন্ধুর সাথে স্মিথকে শেরম্যানের মৃত্যুর খবরটা জানাতে তার বাড়িতে পৌঁছায়। এরপর গুন্ডারা তাকেও বন্দি করে ফেলে। কিছুক্ষণ পর স্মিথও বাড়ি ফেরে। সে আগেই বুঝতে পারছিল যে কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু তারপরেও সে এমন ভাব দেখায় যেন সে তাদের পাতা ফাঁদে পা দিয়েছে। এরপর হঠাৎ করে একটা গুন্ডার উপর হামলা করে বসে, কিন্তু গুন্ডাদের সংখ্যা অনেক বেশি ছিল। তারা কোনো মতে স্মিথকে ধরেই ফেলে। লুকাস তার বসকে ফোনে সবকিছু
সবকিছু জানায়। তখন ক্রোনো বলে এক্ষুনি সবাইকে শেষ করে দে, যাতে আমাদের ড্রাগসের ব্যবসায় আর কোনো বাধা না থাকে। এমন সময় বাড়ির দরজায় বেল বাজে। দরজায় ছিল জেনের বাড়িওয়ালা। লুকাস তখন জেনকে বলে তাড়াতাড়ি কোনো বাহানা বানিয়ে এই বুড়িকে এখান থেকে বিদায় দাও, আর জেনও ঠিক তাই করে। আর এই সুযোগে স্মিথ তার পাশে দাঁড়িয়ে থাকা গুন্ডাটার পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। সে আবারও উঠে দাঁড়ায় আর এক এক করে গুন্ডাদেরকে মারতে শুরু করে। কিন্তু লুকাস জেনের মাথায় বন্দুক ঠেকিয়ে স্মিথকে বলে যদি একে বাঁচাতে চাস তাহলে নিজের বন্দুক নিচে ফেলে দে। স্মিথের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বন্দুকটা ফেলে দেয়। এই সুযোগ পেয়ে লুকাস জেনকে দূরে সরিয়ে স্মিথকে শেষ করতে যাচ্ছিল। লায়লার বন্ধু বন্দুকটা তুলে লুকাসের উপর গুলি চালিয়ে দেয়, আর এরপর সব গুন্ডারা এক এক করে মারা যায়। এরপর স্মিথ তাদের সবার লাশ গাড়িতে ভরে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয়। এটা ছিল স্মিথের তরফ থেকে একটা যুদ্ধের ঘোষণা। এবার সে তার পুরো টিমকে নিয়ে স্কুলে হামলা করার জন্য রেডি হয়। খুব তাড়াতাড়ি পুরো স্কুলটা একটা ওয়ার জোনে পাল্টে যায়। গুলি দেওয়ালের এপার ওপার হয়ে যাচ্ছিল। অন্যদিকে গুন্ডাদের সংখ্যাও অনেক বেশি ছিল, কিন্তু স্মিথ আর তার টিমের লোকেরা ছিল সবাই ট্রেন কমান্ডো। ওরা তো আর স্কুলের পাতি নেতা না। তারা একের পর এক বিভিন্ন কৌশল ব্যবহার করে গুন্ডাদেরকে শেষ করতে শুরু করে। কিছুক্ষণ পর হোলান ড্রাগ লর্ড ক্রোনোকে বন্দী করে ফেলে। সে তাকে গ্রেফতার করার জন্য এগোচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে প্রিন্সিপাল তাকে গুলি করে বসে। তারপর সে ক্রোনোর সাথে লুকিয়ে পড়ে আর স্মিথের অপেক্ষা করতে থাকে। কিন্তু স্মিথ খুব চালাকির সাথে ভেতরে ঢোকার আগে সব লাইট গুলো বন্ধ করে দেয়। সে হঠাৎ তাদের উপর আক্রমণ করে, কিন্তু সে দুজনের সাথে একা লড়াই করছিল। যখন সে প্রিন্সিপালের সাথে মারামারি করছিল তখন ক্রোনো পেছন থেকে তার কাঁধে গুলি করে বসে। কিন্তু সে স্মিথকে শেষ করার আগেই হোলান মরতে মরতেও নিজের বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য গুলি করে। এবার সেখানে শুধু প্রিন্সিপাল আর স্মিথই বেঁচে ছিল। প্রিন্সিপাল চুপি চুপি একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে স্মিথের উপর হামলা করে। এতে স্মিথের হাতের বন্দুকটা নিচে পড়ে যায়, যেটা দেখে প্রিন্সিপাল সাথে সাথেই সেটা হাতে তুলে নেয়। কিন্তু বন্দুকে তো আসলে কোনো গুলি ছিল না। আর তখন স্মিথ খালি হাতেই প্রিন্সিপালকে নিজের কমান্ডার হাতের শক্তি দেখিয়ে দেয় আর তাকে সেখানেই শেষ করে ফেলে। আর এভাবেই একসময় যুদ্ধটা থেমে যায়। শেষ পর্যন্ত স্কুলটা গুন্ডাদের হাত থেকে রক্ষা পেয়েছে। আর গল্পটাও এখানেই শেষ হয়। এই গল্পটা আমাদেরকে শুধু একজন সিক্রেট এজেন্টের অ্যাকশন আর তার প্রতিশোধের কাহিনী শোনায় না, বরং এর গভীরে লুকিয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা। এটা আমাদেরকে শেখায় যে একজন সত্যিকারের শিক্ষক শুধু বইয়েরই জ্ঞান দেন না, তিনি ছাত্রছাত্রীদেরকে সঠিক পথও দেখান আর তাদের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলেন। মিস্টার স্মিথ সেই ছাত্রছাত্রীদেরকে শুধু অপরাধের পথ থেকেই ফিরিয়ে আনেননি, তাদের চোখে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন এঁকেছেন। গল্পটা আমাদেরকে আরো মনে করিয়ে দেয় যে অন্যায় দেখেও চুপ থাকাটা কোনো সমাধান না। সমাজের পরিবর্তন আনার জন্য কখনো কখনো একজনকে রুখে দাঁড়াতে হয়। মিস্টার স্মিথের মতো একজন দৃঢ়প্রতিজ্ঞ মানুষই পারে পুরো ব্যবস্থাটাকে নাড়িয়ে দিতে। সবশেষে এই গল্পটা আমাদের মনে আশা জাগায়। এটা প্রমাণ করে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সদিচ্ছা, সাহস আর সঠিক নেতৃত্বের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। কারণ অন্ধকার যতই গভীর হোক, একজন ভালো মানুষই পারে আশার আলো আবারও জাগিয়ে তুলতে। এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন হিমা হুমায়া মাহি। তিনি বলেছিলেন আমি নরসিংদী থেকে দেখছি। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।